কিন্তু শম্পা নামের সেই হারিয়ে যাওয়া মেয়েটা কি সত্যিই হারিয়ে গেল? সমাজ থেকে, পৃথিবী থেকে, আলোর জগৎ থেকে? হয়তো আলোর জগৎ সেই হিসেবই দেবে, কিন্তু শম্পার হিসেব তো চিরদিনই সৃষ্টি ছাড়া। তাই ওর মতে ও একটা উজ্জ্বল আলোর জগতে বাস করছে। অন্তত এখন ওর মুখে অন্ধকারের চিহ্ন মাত্র নেই। যদিও পরিবেশটা দেখলে ওর মা বাপ বা পরিচিত জগৎ হয়তো মূর্ছাহত হয়ে পড়ে যেতে পারে। মানিকতলায় একটা মাঠকোঠার নড়বড়ে বাঁশ বাখারির বারান্দায় বসে আছে ও একটা প্যাকিং কাঠের টুলে। সামনে জীর্ণ একখানা ক্যাম্বিসের চেয়ারে সত্যবান নামের সেই লোকটা। হিসেব মতো বলা যেতে পারে ওর জীবনের শনি অথবা রাহু। সত্যবান নিজেও নিজেকে সেই আখ্যাই দিয়েছে। সর্বদাই বলেছে, আমি তোমার শনি, কেতু, রাহু। কি কুক্ষণেই যে আমার সঙ্গে দেখা হয়েছিল তোমার। এখনো বলছিল সেই কথাই। আরও একজন বারান্দায় উঠে এলো বাঁশের সিঁড়ি বেয়ে। সত্যবানের চেয়ে কিছু বড় বলে মনে হয়। চেহারাটা নিতান্ত হতভাগ্যের মতো। আধময়লা একটা পায়জামা, শার্ট পরা। চুলগুলো তেল অভাবে রুক্ষ। ছেলেটার হাতে 2-3টে ঠোঙা। সেগুলো নামাতে নামাতে বলে, ওহ, এত দেরি হয়ে গেল, রাস্তায় তো সব সময় মেলার ভিড়। শম্পা বলে ওঠে, যাক বাবা, তুমি এসে গেছো বংশীদা, বাঁচলাম। এই অকৃতজ্ঞ লোকটা না আমাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছিল প্রায়। আর বেশি দেরি করলে তুমি হয়তো আমাকে আর দেখতেই পেতে না। বংশী একটা ঠোঙা খুলে একটা কমলালেবু বার করে ছাড়াতে ছাড়াতে বলে, তা ওরকম দুর্ব্যবহার করার কারণটা কি? সেই পুরনো কারণ, কি কুক্ষণে দেখা হয়েছিল। আগে তবু বলছিল ওই আমার জীবনের শনি। এখন উল্টো গাইছে, বলছে আমিই নাকি ওর জীবনের শনি। আমার সঙ্গে দেখা হয়ে ইস্তক ওর সুখ গেছে, স্বস্তি গেছে, ফুর্তি গেছে, শেষ পর্যন্ত পা দুখানাও গেল। বংশী ছাড়ানো লেবুর কোয়াগুলো লেবুর খোসার আধারে রেখে সত্যবানের দিকে বাড়িয়ে দিয়ে বলে, নে খা। তারপর একটু হেসে বলে, জাম্বোটার কি ধারণা, তুই গুন্ডা লাগিয়ে বোমা ফেলিয়ে ওর পা উড়িয়ে দিয়েছিস? তা নয়, ওর ধারণা আমার গ্রহ নক্ষত্রই গুন্ডা হয়ে ওর পিছু পিছু ধাওয়া করে ওকে পেড়ে ফেলেছে। গ্রহ নক্ষত্র? সেটা আবার কি বস্তু রে শম্পা? সে একটা ভয়ঙ্কর বস্তু বংশীদা। ইহ পৃথিবীতে যা কিছু ঘটছে সব কিছুই নাকি ওই ওনাদের নির্দেশে। হিমালয় পাহাড় থেকে তৃণখণ্ড পর্যন্ত সবাই ওনাদের অধীনে। তাহলে তো কোনো বালাই নেই। বংশী বলে, এখন এই মশলাপাতিগুলো নিয়ে যা, রান্নাটা করে ফেল। বংশীদা, সত্যবান প্রায় আর্তনাদ করে ওঠে, তুমি ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসবে কি না? আমি দিয়ে আসবো? ও কি নাবালিকা নাকি? তারও অধম। এমন বোকার মতো বলো না বংশীদা, ও যেন আমার মাথার পর্বতভার হয়ে চেপে বসে আছে। উহ, দেখছো বংশীদা, এগেই বলে অকৃতজ্ঞ পৃথিবী। শম্পা ঠোঙাগুলো গুছিয়ে নিয়ে দেখতে দেখতে বলে, আবার কেন গাজর নিয়ে এলে বংশীদা? ওই গাইয়াটা তো গাজরের ঝোল খেতে চায় না। সত্যবান উত্তেজিতভাবে বলে, এভাবে চালিয়ে চললে আমি আর কিছুই খাবো না বংশীদা। এই জীবন আমার অসহ্য হয়ে উঠেছে। আমায় তোমরা নিশ্চিন্তে মরতে দাও। শান্তিতে মরতে দেব? শম্পা গুছিয়ে বসে পা দোলাতে দোলাতে বলে, দেখছো বংশীদা, কি তুচ্ছ জিনিসটি চাইছেন বাবু, শান্তিতে মরা। ভারী সস্তা না? বলি, তুমি আমায় শান্তিতে মরতে দিলে? আমি তোমায় বলেছিলাম গোয়েন্দার মতো আমার পিছু নিয়ে নিজে অশান্তিতে মরতে আর আমায় অশান্তিতে মারতে?
বংশী হেসে ওঠে। কে কাকে কি বলে জানবো? ইহ পৃথিবীতে কে কাকে দিয়ে বলে টোলে কি করাতে পারে? যার ঘাড়ে যা চাপে, যে যার ঘাড়ে চাপে। যে মহিয়সী পেতনিটি তোর ঘাড়ে চেপে বসেছে, সে তোকে মরার পরেও ছাড়বে মনে করছিস? হয়তো 7 জন্ম তোর পিছু পিছু ধাওয়া করে বেড়াবে। বংশীদা, আমায় এমন পেতনি বললে? আহা, লক্ষ্য করিস, তার আগে একটা উচ্চাঙ্গের বিশেষণ জুড়েছি, সেটা আরও বিচ্ছিরি। সত্যবান সামনের টোলটার ওপর একটা ঘুষি বসিয়ে বলে ওঠে, যার সবটাই বিচ্ছিরি তার কোনোটা কি আর ভালো বলবে? এই যে তুমি একটা প্রতিষ্ঠাপন্ন ঘরের মেয়ে, তোমার উচ্চ বংশের মুখে চুনকালি লেপে মা বাপের মাথা হেট করে বাড়ি থেকে পালিয়ে এসে আমার মতো একটা হাভাতে লক্ষ্মী ছাড়ার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ। এর মধ্যে কোনখানটা ভালো শুনি? শম্পা ওর কথার মাঝখানে বাধা দেয়নি, শুধু কৌতুকের মুখে তাকিয়েছিল। এখন হেসে উঠে বলে, দেখছো বংশীদা, আমার হাওয়া লেগে লেগে জাম্বুবাবুর ভাষা জ্ঞানের কতটা উন্নতি হয়েছে লক্ষ্য করেছ? প্রতিষ্ঠাপন্ন, উচ্চ বংশ, আরও কি যেন একটা, না, আমার ক্যাপাসিটি স্বীকার করতেই হবে তোমায় বংশীদা। বংশী সস্নেহে হেসে বলে, ছোড়াকে সর্বদা অত জ্বালাস কেন বল দেখি শম্পু? ওই ওই সত্যবান রেগে রেগে বলে, ওর নাম হচ্ছে ভালোবাসা। যাক, এতদিনে তাহলে আমার স্বরূপ চিনলে। শম্পা আরও জোরে জোরে পা দোলাতে দোলাতে বলে, তাহলে আর বৃথা বিদ্রোহ করতে চেষ্টা করো না শম্পা। সত্যবান হতাশ গলায় বলে, সত্যি আমি শান্তিতে মরতে চাই। যে যা চায় তা যদি পেত তাহলে তো পৃথিবীর স্বর্গ হয়ে যেত না মশাই। আমি তো একখানি চতুষ্পদ জীব চেয়েছিলাম, পেয়েও ছিলাম। কপালক্রমে সেই বিপদে দাঁড়ালো, 4খানার 2খানা গেল, তবেই বোঝো। বংশী হেসে বলে, তোদের এ ঝগড়া তো সারা জীবনেও মিটবে না। চালা বসে বসে, আমি তোর বাসন মাজবার জলটা তুলে এনে দিই। বংশী চলে যায়। সত্যবান চড়া গলায় বলে ওঠে, কেন? জলই বা তুলে এনে দেওয়া হবে কেন? বস্তির ওই সব মেয়েদের মতো টিপকলে গিয়ে কোদল করে করে বাসন মাজাটাই বা হয় না কেন? শম্পা অম্লান গলায় বলে, ওই কোদলটা রপ্ত করবার সময় পাচ্ছি না যে, তোমার সঙ্গে কোদল করতে করতেই। সত্যবান ওর দিকে তাকিয়ে গভীর গলায় বলে, সত্যি বলছি শম্পা, তোমার এই আত্মত্যাগ, না তা নয়, আত্মহত্যা আমাকে যেন বেঁধে মারছে। শম্পা হঠাৎ হাততালি দিয়ে উঠে বলে, আচ্ছা, আরও 2টো বাড়ল, আত্মত্যাগ, আত্মহত্যা। না, আর কিছুদিনের মধ্যেই তোমাকে একখানি অভিধান করে তুলতে পারবো। বংশীদা, ও বংশীদা, শুনে যাও। সত্যবান আর কথা বলে না, টুলটার ওপরেই হাত জড়ো করে মাথা ঝুঁকিয়ে বসে থাকে। শম্পা একটুক্ষণ তাকিয়ে দেখে, লোকটাকে যেন একটা ধ্বংসস্তূপের মতো দেখতে লাগছে। শম্পা কি ব্যর্থ হবে? তাই কখনো হতে পারে? ওকে বাঁচাতেই হবে। তা ভিন্ন শম্পার বাঁচবার উপায় কি? ওর আবেগকে প্রশমিত হতে দেবার জন্য সময় দিতে শম্পা চুপচাপ তাকিয়ে থাকে আকাশের দিকে। আর হঠাৎ একটা চিন্তায় যেন আশ্চর্য একটি কৌতুকের স্বাদ পায়। মাঠ কোটার বাখারি ঘেরা বারান্দায় বসেও আকাশের রং তো সমানই নীল লাগছে।
ভাবতে গিয়ে পিসির ঘরের সামনেই সেই ছাদের বারান্দায় দাঁড়িয়ে পড়ল শম্পা, যেটাতে অনেক দিন দাঁড়ায়নি, যেটাকে সহজে কাছে আসতে দেয় না শম্পা। আসতে চাইলেই প্রায় হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছে। ছাদের বারান্দার সামনের আকাশটাও একই রকম নীল। ওই হালকা নীলটার দিকে তাকিয়ে থাকতে থাকতে শম্পা একটি প্রিয় পরিচিত কণ্ঠের ডাক শুনতে পায়। শম্পা, তুই এতদিন কোথায় ছিলি রে? আমরা তোকে খুঁজে খুঁজে। শম্পা ওই কণ্ঠের অধিকারিণীকে দু হাতে জড়িয়ে ধরে বলে, আমি যে হারিয়ে গিয়েছিলাম পিসি। তারপর পিসি তার সুন্দর ছিমছাম ঘরটায় টেনে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে বলে, বল তোর হারিয়ে যাওয়ার গল্প। হারিয়ে গিয়ে কোথায় গিয়ে পড়েছিলি? শম্পা দুই হাত উল্টে বলে, হনরুলুও নয়, কামস্টাক্কাও নয়, স্রেফ নিজের মধ্যেই হারিয়ে মরেছি, হারিয়ে বসে আছি। এ থেকে আর খুঁজে নিয়ে আসতে পারবে না আমায়। পিসি আসতে বলে, কিন্তু তোর মা বাবা? শম্পা মাথা নিচু করে বলে, পিসি তোমরা তো সাবিত্রীর কাহিনী বলো, বেহুলার কাহিনী বলো, ওদের মা বাবার কথা তো বলো না। তবু তোকে এমন পাষাণ ভাবতে ইচ্ছে হয় না রে শম্পা। শম্পা আসতে বলে, পিসি আমি তাদের কাছে এসে দাঁড়াবো, মাথার নিচু করে আশীর্বাদ চাইব, বলবো, বাবা স্বামীর সঙ্গে শত দুঃখ বরণ, এ তো এদেশেরই গল্প। সাবিত্রী, দময়ন্তী, শৈব্যা, সীতা, চিন্তা, দ্রৌপদী, এদের গল্প তো তুমিই শুনিয়েছিলে ছোটবেলায়, কিনে দিয়েছ এদেরই বই। আমার শুধু চেহারাটা আধুনিক, আমার শুধু কথাবার্তা এ যুগের, আমার শুধু গতিভঙ্গি বর্তমানের। আর কি তফাৎ আছে বলো? পিসি আস্তে জিজ্ঞেস করল, বিয়েটা কি হয়ে গেছে শম্পা? শম্পা মুখ তুলে হেসে বলে, অনুষ্ঠান ফনুষ্ঠান যে কিছু হয়নি সে তো বুঝতেই পারছো পিসি। তবে এই একটা আইনের লেখালেখি, ওটা না করে উপায় কি বলো? শুধু ওই তোমার গিয়ে বিবাহের চেয়ে বড় জিনিসটার দাবি তো ইহ সংসারে টেকে না। ওই লেখালেখির কাগজটুকু সঙ্গে থাকলে তিষ্ঠতে দেবে নাকি সংসার? একখানা মাঠ কোঠার ঘরের সুখের ওপরেও পুলিশ লিলিয়ে দেবে। তাই হাসপাতালেই ওই কর্মটি সেরে নিয়ে আপন অধিকার বলে ওকে হাসপাতাল থেকে বার করে এনে সুখে স্বচ্ছন্দে নিশ্চিন্ততাই আছি। তবে ওই যা বলেছিলে তুমি প্রথম নম্বরে, হতভাগা, হতভাগাই বটে। এখনো বলে কি না, ওর কোনো মানে নেই একটা আস্ত মানুষের সঙ্গে একটা আধখানা মানুষের। ও তুমি তো আবার সব কথা জানোও না। ওর বন্ধুর দলের কোনো এক পরম বন্ধু যে বোমা মেরে ওর পা দুখানা উড়িয়ে দিয়েছে, বাকি জীবনটা চাকা গাড়ি চড়ে বেড়াতে হবে হতভাগাকে। তা সেই কথাই বলে, একটা আস্ত মানুষের সঙ্গে একটা আধখানা মানুষের বিয়ে আইন সিদ্ধ নয়। তাছাড়া আমি তখন প্রায় জ্ঞানশূন্য রোগী। অতএব তুমি আমায় ছেড়ে কেটে পড়ো। শম্পা পিসির গায়ে মাথা রেখে নিজেকে এলিয়ে দিয়ে বলে, মুখ্যটা বলে কি না, তোমার উপস্থিতি আমার অসহ্য। বাংলাটা খুব ভালো শিখে ফেলেছে বুঝলে, বলে আমায় শান্তিতে মরতে দাও। বোঝো, আমি হেন একখানা ভগবতীকে হাতের মুঠোয় পেয়েও নেয় না, বলে বিদেয় হও, শান্তিতে মরতে দাও। বুঝছো তো, শুধু হতভাগা নয়, হাড় লক্ষ্মী ছাড়া। তারপর পিসি আরও কথা বলে, বলে সেজ পিসিকেও তো একটা খবর দিতে পারতিস। শম্পা অপরাধী অপরাধী গলায় বলে, সত্যি খুব উচিত ছিল। কি বলবো পিসি, মাথায় আর মাথা ছিল না। বোমা তো ওর পায়ে পড়েনি, পড়েছিল আমার মাথায়।
জ্ঞান গম্ভীর ছিল না। উদ্ভ্রান্ত হয়ে কেবল ওকে কি করে বাঁচিয়ে তুলব সেই চিন্তায়। ভাগ্যিস বংশীদাকে পেয়েছিলাম, তাই সেটা সম্ভব হলো। পিসি বলল, বংশীদাকে? শম্পা গভীর চোখে তাকালো পিসির দিকে, আস্তে বলল, বংশীদাকে বলে বোঝানো যাবে না পিসি, কিছুই বলা হবে না, দেখে বুঝবে। তুমি তো এক নজরেই বুঝবে। হ্যাঁ, ওকে তো আনতেই হবে। তোমাদের কাছে যেদিন আশীর্বাদ নিতে আসবো, একা কি পারবো? বংশীদা ওকে বলে, তোর বন্ধুরা তোর পা দুটো উড়িয়ে না দিয়ে যদি মাথাটা উড়িয়ে দিত, এর থেকে ভালো হতো। মাথাটাই তো গোবর ছাড়া কিছুই নেই, ওটা থাকলেই বা কি, গেলেই বা কি। বোঝো কি মজার লোক। হি হি করে হেসে ওঠে শম্পা। সত্যবান চমকে মাথা তুলে তাকায়, বলে, কি হলো, শুধু শুধু হঠাৎ হেসে উঠলে যে? শম্পা শিথিল ভঙ্গি ত্যাগ করে সোজা হয়ে বসে বলে, পাগল ছাগলরা তো তাই করে, কেউ শুধু শুধু হাসে, কেউ শুধু শুধু কাঁদে। সত্যবান সেই এক ফালি আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, শুধু শুধু কেউ কাঁদছে না। শম্পা ওর দিকে তাকিয়ে বলে, বংশীদা ভুল বলে, বলে পাটার বদলে মাথাটা গেলে কম লোকসান হতো। গোবর ছাড়া তো কিছুই নেই। দেখছি গোবর শুকিয়ে দিব্যি খুঁটে হয়ে উঠেছে। কথা ফেললেই কথা বুঝে ফেলতে পারছ। তবে আমি তো শুধু শুধু ছাড়া কারণ কিছুই দেখছি না। সত্যবান হতাশ গলায় বলে, আচ্ছা, তুমি কি সহজ করে কথা বলতে জানোই না? না বলবে না, প্রতিজ্ঞা? শম্পা মৃদু হেসে বলে, জানো, পিসিও ঠিক এই কথাই বলতো। আমি উত্তর দিতাম, যদি খুব সহজ আর সাধারণ কথাই বলতাম শুধু, ভালো লাগতো তোমার? সেই উত্তরটাই তোমাকেও দিচ্ছি। না না, উত্তর তো নয়, প্রশ্ন। দাও এখন প্রশ্নটার উত্তর। সত্যবান আস্তে মাথা নাড়ে, দিতে পারবো না। পারলে না তো? পিসি পারত, বলতো, ধুর, পাগল হয়েছিস। একখানা অনামী পত্রিকার পৃষ্ঠা উল্টে উল্টে দেখছিলেন অনামিকা দেবী। এ পত্রিকাটি কোনোদিন অনামিকা দেবীর দৃষ্টিগোচরে আসেনি, নামও শোনেননি কখনো, এবং পত্রিকার চেহারা দেখে অন্তত ওই না দেখা বা না শোনার জন্য লোকসানবোধ আসছে না। তবু মন দিয়েই দেখছিলেন, কারণ এখানে অনামিকা দেবীর একজন হিতৈষী বন্ধু নিজের খরচায় কিনে পাঠিয়ে দিয়েছেন। হঠাৎ এমন একটা আজে বাজে পত্রিকা যত্ন করে পাঠিয়ে দেবার হেতু প্রথমটা বুঝতে পারেননি অনামিকা দেবী। যে অধ্যাপক বন্ধুটি পাঠিয়েছেন তার যে সাহিত্য রোগ আছে এমন সন্দেহ করবার কোনো কারণ কোনোদিন ঘটেনি। কাজেই এ কথা ভাবলেন না, বোধ হয় ওনার কোনো লেখা ছাপা হয়েছে। তবে যে ছেলেটিকে দিয়ে পাঠানো হয়েছিল, অনামিকা তাকে জিজ্ঞাসা করেছিলেন, কিছু বলে দিয়েছেন নাকি, কিংবা কোনো চিঠিপত্র? সে সবিনয়ে জানালো না। তারপর আভূমি প্রণাম করে বিদায় নিল। বইটা খুলে দেখতে পেলেন অনামিকা দেবী বন্ধুর যা বলবার বইয়ের ভেতরেই লিখে দিয়েছেন। সূচিপত্রের পৃষ্ঠার মাথায় লাল পেন্সিলে লেখা রয়েছে, 23 পৃষ্ঠা, দ্বিতীয় কলমটা লক্ষ্য করবেন। কি স্পর্ধা দেখুন। অনামিকা একটু হেসে পাতা উল্টালেন। অনামিকা দেবীর অনেক ভক্ত পাঠক আছে, অনেক হিতৈষী বন্ধুও আছেন। ওরা এ ধরনের কাজ মাঝে মধ্যে করে থাকেন। অনামিকার লেখা সম্পর্কে কোথাও কোনো সমালোচনা দেখলেই তারা হয় টেলিফোন যোগে জানিয়ে দেন, নয় সেই কাগজখানাই পাঠিয়ে দেন। যদি উক্ত সমালোচনা অনামিকার চোখ এড়িয়ে যায় বা তেমন খেয়াল না করেন, তাই তাদের এই ব্যাকুল প্রচেষ্টা। অবশ্য
সব সমালোচনাই যে তাদের ব্যাকুল করে তা নয়। সমালোচনার মধ্যে অনামিকা সাহিত্যকে ভূপাতিত করবার চেষ্টা অথবা নস্যাৎ করবার চেষ্টা দেখলেই তাদের বন্ধু হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। বাংলার বাইরে অবস্থিত বন্ধুরাও অনেক সময় ডাক ব্যয় খরচা করে করে এই মহৎ বন্ধুকৃতি করে থাকেন। মহৎ চেষ্টায় সন্দেহ নেই। অনামিকাকে কে কি বলেছে, তার রচনা সম্পর্কে কার কি ধারণা, এটা অনামিকার জানা দরকার বই কি, নইলে ভুল সংশোধনের চেষ্টা আসবে কি করে। অনামিকার দৃষ্টিভঙ্গি অবশ্য বন্ধুকৃত্য সম্পর্কে আলাদা। তার কোনো বন্ধু সম্পর্কে বিরূপ কোনো সমালোচনা দেখলে তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন, আহা ওর চোখে যেন না পড়ে। সভা সমক্ষে সে প্রশ্ন উঠলে স্রেফ মিথ্যাচারের আশ্রয় নিয়ে বলেন, কই দেখিনি তো, পড়িনি তো, পত্রিকাগুলো জানেন, বাড়ি ঢুকতে না ঢুকতেই বাড়ির বাইরে বেড়াতে চলে যায়। যাক, সকলের দৃষ্টিভঙ্গি তো সমান নয়। পত্রিকার নাম ভস্যলোচন, নামটার মৌলিকত্ব আছে। অনামিকা দেবী দেখলেন জনৈক ছদ্মনামী সমালোচক রীতিমতো উষ্ণ হয়ে লিখেছেন, যারা 30-40 বছর ধরে বাংলা সাহিত্যের হাটের মাটি কামড়ে পড়ে আছেন, পত্রিকা সম্পাদকেরই উচিত তাদের বয়কট করা। তাদের এই লোভ ও নির্লজ্জতার প্রশ্রয়দাতা পত্রিকা সম্পাদকদের কাছে আমার নিবেদন, তথাকথিত প্রতিষ্ঠিত লেখকদের নাম মোহত্যাগ করে তারা সাহিত্যের হাটে নতুন মুখ ডেকে আনুন। প্রতিষ্ঠার অহংকারে ওই নামী লেখকরা যে কি রাবেশ পরিবেশন করছেন তা সম্পাদকদের অনুধাবন করে দেখাতে অনুরোধ করি। এই যে বর্তমান সংখ্যা বেণুমর্মরে শ্রীমতী অনামিকা দেবীর একটি ছোট্ট গল্প প্রকাশিত হয়েছে। কি এটি? এর কোনো মাথামুন্ডু আছে? কোনো যুক্তি আছে? নায়ক কেন এমন অদ্ভুত আচরণ করে বসল তার কোনো ব্যাখ্যা আছে? যা খুশি চালাবার অধিকার লাভ করলেই কি সেই অধিকারের অপব্যবহার করতে হয়? আগে শ্রীমতী অনামিকার লেখার সে সূক্ষ্ম বিশ্লেষণ, যে মননশীলতা দেখা যেত, আজ আর তার চিহ্ন চোখে পড়ে না। আসল কথা, তেল ফুরোবার আগেই আলো নিভিয়ে দেবার শিক্ষা এরা লাভ করেননি। অনামিকা দেবী প্রমুখ বর্তমানের কয়েকজন প্রতিষ্ঠিত লেখকের নাম করে ভদ্রলোক বলেছেন, এক সময়কার পাঠক এদেরকে নিয়েছিল, এখন এরা যথেষ্ট যশ খ্যাতি এবং অর্থ অর্জন করেছিলেন। আজ এদের যশ নির্বাপিত, খ্যাতি বিলুপ্ত, তবু ওই শেষ বস্তুটির লোভেই ওদেরকে ঘাঁটি আগলে পড়ে না থেকে আসর ছেড়ে বিদায় নেবার সভ্যতা শেখাচ্ছে না। ওদের জন্যেই তরুণদের কাছে সুযোগের দরজা বন্ধ, দরজার মুখে ওদেরই ভিড়। ভাষাটি জ্বালাময়ী সন্দেহ নেই, আর তাজা রক্ত সন্দেহ নেই। অনামিকা দেবী একটু হেসে কাগজখানা সরিয়ে রেখে ওই ছদ্মনামী সমালোচকের উদ্দেশ্যে মনে মনে বললেন, ওহে বাপু, 30-40 বছর আগে সাহিত্যের হাটে এসে পড়া এইসব লেখক গোষ্ঠী যখন হাটের দরজায় এসে দাঁড়িয়েছিল, পূর্বতন প্রতিষ্ঠিতেরা কি বিবেকতাড়িত হয়ে অথবা সভ্যতাতাড়িত হয়ে এদের জন্যে আসন ছেড়ে দিয়ে বিদায় নিয়েছিলেন? বলেছিলেন কি, এসো বৎস, এই নাও আমার ছত্র মুকুট, এখন থেকে তোমাদের দিন। আস্তে আস্তে হাসিটা মিলিয়ে গেল। ভাবলেন, কিন্তু অভিযোগটার মূলে কি ভিত্তি নেই? সত্যি কি প্রথম জীবনের মতো সময় দিতে পারছেন তিনি? সময়ের কল্যাণেই না লেখার মননশীলতা, নিখুঁত নিপুণতা, সূক্ষ্মতা, চারুতা, ছুটতে ছুটতে কি শিল্পকর্ম নিটোল হয়ে উঠতে পারে? নিজের ইদানিংকালের লেখায় নিজেই তো লক্ষ্য করেছেন অনামিকা, বড় বেশি দ্রুত ভঙ্গির ছাপ। লেখাটা হাতছাড়া করে দিয়ে মনে হয়
হয়তো আর একটু মাজা ঘষার দরকার ছিল, কিন্তু সেই দরকারের সময় দিচ্ছে কে? অজস্র পত্রপত্রিকার ভরা এই আসরে প্রায় প্রতিদিনই জন্ম নিচ্ছে আরও পত্রিকা। এ যুগের তরুণদের প্রধান হবি পত্রিকা প্রকাশ। যেন তেন করে একখানা পত্রিকা প্রকাশ করতেই হবে। আর আশ্চর্য, সকলেরই দৃষ্টি ওই তৈল ফুরিয়ে যাওয়া হতভাগ্য প্রতিষ্ঠিতদের দিকেই। প্রত্যাশা পূরণ না হলে তারা ব্যথিত হয়, ক্ষুব্ধ হয়, ক্রুদ্ধ হয়, অপমানিত হয়। অতএব যা হোক কিছু দাও। এই যা হোকের দাবি মেটাতে মেটাতে কলমও চালাক হয়ে উঠতে চায়, যা হোক দিয়েই সারতে চায়। চাওয়াটা অসঙ্গত নয়, সকলেরই একটা ক্লান্তি আছে। তাছাড়া কলমটা টেবিলে ঠুকতে ঠুকতে ভাবতে থাকেন অনামিকা দেবী, এ যুগে আমরা কি বিরাট একটা ঝড়ের সঙ্গে ছুটছি না? আমাদের কর্মে, মর্মে, জীবনে, জীবনযাত্রায়, আমাদের বিশ্বাসে, মূল্যবোধে, রাষ্ট্রচেতনায়, সমাজ ব্যবস্থায়, শিক্ষায়, সংস্কারে অহরহ লাগছে না ঝড়ের ধাক্কা? প্রতি মুহূর্তে আমরা আশান্বিত হচ্ছি আর আশাহত হচ্ছি। সোনার মূল্য দিয়ে সোনা কিনে হাতে তুলে দেখেছি রাং। অভিভূত দৃষ্টি মেলে দেবতার দিকে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ চোখে পড়েছে দেবতার পা কাদায় পোঁতা। এই চোখ ধাঁধানো ঝড়ের ধুলোর মাঝখানে উৎক্ষিপ্ত বিভ্রান্ত মন নিয়ে ছুটতে ছুটতে কোথায় বসে রচিত হবে আগের আদর্শের মননশীলতা? এ যুগের পাঠক মনও দ্রুতগামী। তবু নিজের স্বপক্ষের যুক্তিতে আমল দিতে চাইলেন না অনামিকা। বেদনার সঙ্গে স্বীকার করলেন আগের মতো লেখার মধ্যে সেই ভালোবাসার মনটি দিতে পারছেন না। যে ভালোবাসার মনটি অনেক বাধা, অনেক প্রতিবন্ধকতা, অনেক দুঃখ পার করে করে বহন করে নিয়ে চলত তার আত্মপ্রকাশের সাধনাকে। তবে কি সত্যি কলম বন্ধের সময় এসেছে? বিধাতার অমোঘ নির্দেশ আসছে ছদ্মনামীর ছদ্মবেশ। ছেলেবেলায় ছেলে খেলার বসে কলমটা হাতে নিলেও কোথাও কোনোখানে বুঝি একটা অঙ্গীকার পালনের দায় ছিল, ছিল কোনো একটা বক্তব্য। সে অঙ্গীকার কি পালন করতে পেরেছেন অনামিকা? পাঠক হৃদয়ে পেশ করতে পেরেছেন সেই বক্তব্য? নাকি সেগুলো পড়ে আছে ভাড়ার ঘরের তালাবন্ধ ভারী সিন্ধুকের ভেতর? অনামিকা শুধু আপাতের পসরা সাজিয়ে জনপ্রিয়তার হাটে কেনা বেচার ঝুলি নিঃশেষিত করেছেন। কিন্তু বক্তব্য কি শুধু পুঁজিতেই থাকে? দিনে দিনে জমে ওঠে না সে? আপাতের পসরায় সাজানো হয় না তাকে? যখন শম্পা ছিল মাঝে মধ্যেই বলতো, তুমি ওই সব পিতামহী প্রপিতামহীদের গল্প রেখে দিয়ে আমাদের নিয়ে গল্প লেখো দেখিনি। সেব এই আমাদের নিয়ে, আমরা যারা একেবারে এই মুহূর্তে পৃথিবীতে চড়ে বেড়াচ্ছি, নিজের চিন্তা ভাবনা নিয়ে যাকে বলে তোমার কি উদ্বেলিত হচ্ছি, নিজেদের ভয়ঙ্কর ভয়ঙ্কর উৎকট জ্বালা যন্ত্রণা নিয়ে ছটফটাচ্ছি। অনামিকা তখন হেসে বলেছিলেন, ও বাবা, তোদের আমি চিনি? শম্পা পা দোলাতে দোলাতে বলেছিল, চিনতে হবে, এড়িয়ে গেলে চলবে না। শম্পার কথাটা মনে পড়তেই একটা কথা মনে পড়ল। এতদিন যেন চলে গেছে শম্পা। অনামিকা বলবার সুযোগ পেলেন না। তবে এ যুগের পরম প্রতীক, তোকে নিয়েই হাত পাকাই, আয়। সেদিন একটা আলোচনা সভায় আধুনিক সাহিত্য নিয়ে আলোচনা করতে বসে প্রায় অপ্রাসঙ্গিকভাবেই একটি উদ্ধত তরুণ সভানেত্রীকে উদ্দেশ্য করে বলে উঠল, এখনকার যুগকে নিয়ে আপনি লিখতে চেষ্টা করবেন না মাসিমা, ওটা আপনার এলাকা নয়। এ যুগের ছেলেমেয়েরা হচ্ছে বারুদের মতো, বুঝলেন? তারা অসভ্য, উদ্ধত, বেয়াড়া, কিন্তু ভেজাল নয়। তারা সৎ এবং খাঁটি।
অনামিকা ভেবেছিলেন এইখান থেকে কি আমি এই যুগকে চেনা শুরু করব, নাকি ওই অসভ্যতা, অভব্যতা, উদ্ধত্ত বেয়ারামিটা একটা চোখ ধাঁধানো মেকি জিনিস, যাতে ওদের নিজেদেরও চোখ ধেঁধে আছে। ছেলেটা আরও বলল, আপনি জানেন আমরা এই যুগের ছেলেরা কোন ভাষায় কথা বলি? আপনাদের ওই রঙিন পাখির সোনালি পালক গোঁজা সুসভ্য ভাষা নয়, সে পোশাক পালিশ ছাড়া নগ্ন ভাষা, বুঝলেন? ধারণা আছে আপনার এ সম্বন্ধে? গিয়ে বসেছেন কোনোদিন আমাদের মধ্যে? সভানেত্রী হেসে বলেছিলেন, লেখকদের আর একটা চোখ থাকে জানো তো, কাজেই তোমাদের আড্ডায় গিয়ে না বসলেও ধারণা হয়তো আছে, কিন্তু ওই তোমাদের পোশাক ছাড়াটাড়াগুলো নিজের হাতে লেখবার ক্ষমতা আছে বলে মনে হয় না। তবে ছেলেটা বিজয়গর্বে বলেছিল, সেই জন্যেই বলছি, ওটা আপনার এলাকা নয়, না বুঝে বারুদে হাত দিতে যাবেন না। সবাই ডেকে নিয়ে গেছে সভানেত্রীকে, ফুলের মালাটাও দিয়েছে। অতএব হাসতেই হয়, হাসতে হয় অমৃতং বালভাষিতং নীতিতে। তবু প্রশ্ন উঠেছে মনে, এরাই কি সব? এদের নিয়েই কি যুগের বিচার? শম্পাটার ওপর মাঝে মাঝেই ভারী রাগ হয়। সেদিনও হয়েছিল। শম্পাটা থাকলে ডেকে বলতে পারতেন, ওহে বারুদের বস্তার তুমিও তো একটি নমুনা। এখন বলো দেখি, এ বারুদ তোমরা আত্মরক্ষার কাজে লাগাবে না আত্মধ্বংসের কাজে? কি যে করছে কোথায় বসে কে জানে। ভাবতে ভাবতে আবার নিজের দিকে ফিরে তাকালেন। না, সত্যি হয়তো এবার কলমকে ছুটি দেবার সময় এসেছে। সত্যি হয়তো ফুরিয়ে এসেছেন তিনি। ভাবলেন, না হলে লিখে আর সেই আনন্দবোধ নেই কেন? কেন মনে হয় রাজমিস্ত্রির ইটের পর ইট সাজানোর মতো এ কেবল শব্দের পর শব্দ গেঁথেই চলেছি? ঘরের পূর্ব দেয়ালে একটা বুককেশে অনামিকার বইয়ের এক কপি করে রাখা আছে। আছে শম্পারই প্রচেষ্টায়। অবশ্যই প্রথম দিকের বইগুলো সব নেই। দেখে রেগে গিয়েছিল শম্পা। এ কি অবহেলা, একটা করে কপিও রাখবি তো? অনামিকা হেসে বলেছিলেন, তুই যে তখন জন্মাসনি, বুদ্ধি দেবার কেউ ছিল না তো। তবুও চেষ্টাতেই অনেকগুলো রয়েছে। সেগুলোর দিকে তাকিয়ে দেখলেন অনামিকা। এও ওজন হিসেবে কম নয়, কিন্তু অনামিকার হঠাৎ মনে হলো সবই বৃথা কথার মালা গাথা। যে অঙ্গীকার ছিল তা পালন করা হয়নি, করবার ক্ষমতা হয়নি। যে কথা বলবার ছিল তা বলা হয়নি। আবার একটু হাসি পেল। যা পেরেছি আর যা পারিনি কিছুই তো দাঁড়িয়ে থাকবে না। এ যুগ দ্রুত গতির যুগ, তাই মুহূর্তে সব সাপ করে ফেলে, পরক্ষণেই ভুলে যায়। অধ্যাপক সাহিত্যিক অমলেন্দু ঘটকের কথা মনে পড়ল। ক্লাসে পড়াতে পড়াতে হার্ট অ্যাটাকে মারা গেলেন। কদিনেরই বা কথা সেটা। মৃত্যুর সদ্য আঘাতের মুখে মনে হয়েছিল দেশ কোনোদিনই বুঝি এ ক্ষতি সামলাতে পারবে না। ভেঙে পড়েছিল দেশ, ভেঙে পড়েছিল দেশের মানুষ। কত ফুল, কত মালা, কত শোক সভা, কত শোক প্রস্তাব। আশ্চর্য, এই বছর খানেকের মধ্যেই যেন দেশ অমলেন্দু ঘটকের নামটা পর্যন্ত বিস্মিত হয়ে গেছে। আর স্মৃতিরক্ষা কমিটি, সে যেন ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। অথচ নিজের সৃষ্টি সম্পর্কে কি গভীর মূল্যবোধ ছিল অমলেন্দু ঘটকের। অমরত্বের স্বপ্ন ছিল তার মনে। অমলেন্দু ঘটককেই যদি লোক মাত্র ৩৬৫টা দিনের মধ্যেই ভুলে যেতে পারল, অনামিকাকে
দুটো দিন মনে রাখবার বা দায় কার? একটি সহকর্মীর বিয়োগ একটি বড় শিক্ষা। নিজের ভবিষ্যৎ দেখতে পাওয়া যায় তার থেকে। অভিযোগের কিছু নেই, ধুলির প্রাপ্য খাজনা তো ধুলিকেই দিতে হয়। সব কথার মাঝখানে কেমন করে যেন শম্পার কথা মনে এসে যায়। সব চিন্তার মধ্যে শম্পার মুখ। ইচ্ছে হলো খুব চেঁচিয়ে শম্পা যেখানে আছে যেন তার কানে যায়। অমনি জোরে চেঁচিয়ে বলেন, শম্পা, আমি তোদের যুগে আর কিছু জানি না জানি জেনে ফেলেছি তোদের এই যুগ বড় নিষ্ঠুর। এই পরিচয়টাই বোধ হয় তার সব থেকে স্পষ্ট পরিচয়। ইচ্ছে হচ্ছে চুপ করে একটু বসে থাকতে, কিন্তু সময় কই, ওই ভস্মলোচনটাই উল্টে দেখে নিতে থাকেন খানিক খানিক। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।